স্টেটমেন্টটা হচ্ছে এক ধরনের প্রসেস প্রোগ্রামিং যেটা কাজ করে কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্ট থেকে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার স্টেটমেন্টে জাম্প করে প্রসেস এক্সিকিউশন করে। ধরে নে আমার প্রোগ্রামিং এ এই তিনটে স্টেটমেন্ট, এইগুলো আমার স্টেটমেন্ট লেখা আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8। ওকে, ধরে নে আমি এখন এইখানে দাঁড়িয়ে আছি 4 নম্বরে। আমি চাইছি একদম সবকিছু ছেড়ে ছুড়ে একদম টপ লেভেলে যে স্টেটমেন্টে রয়েছে স্টেটমেন্টে যেতে। তো সেই গো টু স্টেটমেন্ট ইউজ করে আমরা এই স্টেটমেন্টে জাম্প দিয়ে যেতে পারি। এইটা কাজ করতে আমাদের সাহায্য করে। ওকে, ধরে নে আমি চাইছি 7 নম্বর স্টেটমেন্টে যেতে। এই দুটো স্টেটমেন্ট স্কিপ করে দিয়ে ডাইরেক্ট 7 নম্বর স্টেটমেন্টে জাম্প করে। এটা হচ্ছে গো টু স্টেটমেন্ট। ঠিক আছে, বোঝা গেল? দেখ, ডায়াগ্রামটা হচ্ছে ধরে নে একটা স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট, তিনটে স্টেটমেন্ট। স্টার্টিং হলো, স্টেটমেন্ট রিডিং হচ্ছে, রিডিং হচ্ছে, ঠিক আছে। এবার এর ভিতরে যদি কোনো গো টু স্টেটমেন্ট না থাকে, ধরে নে এখানে গো টু স্টেটমেন্ট নেই, ও প্রত্যেকটা স্টেটমেন্ট নর্মাল কি করে, প্রত্যেকটা স্টেটমেন্ট রিড করে কম্পাইলার একদম এন্ডে গিয়ে শেষ হয়ে যায়। বাট কোনো রকম ভাবে যদি আমি কোনো একটা স্টেটমেন্টে গো টু স্টেটমেন্ট লাগিয়ে দিই, ওকে, গো টু স্টেটমেন্ট লাগালে ধরেন আমি 1 নম্বর স্টেটমেন্টে গো টু স্টেটমেন্ট লাগালাম, তো ডাইরেক্ট কি করবে, লেভেল 3 তে চলে আসবে। গো টু স্টেটমেন্ট লেভেল 3 এর জন্য যদি লাগাই, তো ডাইরেক্ট 1 নম্বর থেকে 3 নম্বরে চলে আসবে, এই 2 নম্বর আর রিড করবে। এটা হচ্ছে গো টু স্টেটমেন্টের কাজ। এখানে থিওরি রয়েছে, থিওরি দেখে নে। গো টু স্টেটমেন্ট প্রোভাইড অ্যান আনকন্ডিশনাল জাম্প ফ্রম গো টু এ লেভেলড স্টেটমেন্ট ইন দ্য সেম ফাংশন। ওকে, এটা একটা নোট করার পয়েন্ট আছে। ইউজ অফ গো টু স্টেটমেন্ট ইজ হাইলি discouraged because it make difficult to trace the control flow of the program, making the program hard to understand and hard to modify. Any program that use GoTo can be rewrite so that does not need to go. তার মানে কি বলেছে বলতো? তার মানে হচ্ছে আমরা যদি গোটো স্টেটমেন্ট লাগাই, তাহলে সেটা ডিফিকাল্ট হয়ে যায় বোঝার জন্য প্রোগ্রামিংটা। তো সেটা আমরা গোটো স্টেটমেন্ট খুবই সেই জন্য কম ইউজ করে থাকি প্রোগ্রামিং। গোটো স্টেটমেন্টটা খুবই কম ইউজ করে থাকি। এবার গোটো স্টেটমেন্ট আমরা ইউজ করার সাথে সাথে আমরা ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্টটাও মনে ইউজ করে থাকি মনে হচ্ছে না। সেটা আমরা কম্পাইলারে দেখে নেব, অঙ্কন সেটা দেখিয়ে দেবে কম্পাইলারে কি করে গোটো স্টেটমেন্ট ইউজ করি আর তার সাথে ব্রেক আর কন্টিনিউ। গোটো স্টেটমেন্টের জন্য আমরা বয়লার প্লেট কি দেখেছিলাম, এখানে দেখেছিলাম যে বয়লার প্লেটে যে বয়লার প্লেট বলছি ডায়াগ্রামে আমার গোটো স্টেটমেন্টে একটা স্টেটমেন্ট থেকে একটা স্টেটমেন্ট যাওয়ার আগে আমার কিছু কন্ডিশন চেক হচ্ছে। এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা হচ্ছে কন্ডিশনের জন্য আমরা ইউজ করি, তাই তো? তো আমরা একটা সিম্পল কোড লিখি, if else in I equal to 20। ওকে, দেখা যাচ্ছে আমার কোডটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। I equal to 20, তোদের আমি প্রোগ্রাম করতে দিয়েছিলাম ইভেন আর অড, ঠিক আছে? ঠিক সেটাই লিখবো, ইভেন চেক করবো, if I
modulo 2 equal to 0, then cout I is কি হবে even ইভেন। আর এটা যদি না হয় তাহলে কি হবে অড হবে। I is odd। এটা রান করবে নিশ্চয়ই I is even। আমি যদি এটাকে 21 দিই তাহলে দেখ I is odd, তাই তো। এবার go to স্টেটমেন্টের জন্য go to স্টেটমেন্টের জন্য আমাদেরকে লেভেল ক্রিয়েট করতে হবে, লেভেল। ওকে, ধর আমি এই লেভেলে একটা স্টেটমেন্ট লিখেছি আর লেভেল এই লেভেলে আর একটা স্টেটমেন্ট লিখেছি, লেভেল 1 লেভেল 2। ধরে নে আমি এইখানে কয়েকটা স্টেটমেন্ট লিখেছি, প্রোগ্রাম লিখেছি। আমি এখন এখানে একটা কন্ডিশন দিয়েছি যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে তো লেভেল 1 এ যাবে। ধরে নে আমি আবার এখানে একটা গো টু স্টেটমেন্ট লিখেছি, সেখানে কন্ডিশন দিয়েছি এই লেভেলটা স্যাটিসফাই করলে লেভেল 2 এ যাবে। ওকে, তো এই লেভেলগুলো কেমন ভাবে তৈরি করতে হয় সেটা একবার দেখ। লেভেল, লেভেলের যে কোনো নাম লিখতে পারি, ধরে নে লেভেল 1। ওকে, মনে লিখলাম যে এই লাইনটা কপি করে এখানে, আর লেভেল 2। ওকে, এবার এই লাইনটা কপি করে আমি এখানে লিখব। ঠিক আছে, এবার এটা লেখার পরে কি এরর আসবে কি একবার আমি চেক করে নিই। না, কোনো এরর আসেনি। লেভেল 1 এ কি আছে, I is even। না, ফার্স্ট হচ্ছে I এর ভ্যালু 21, তার মানে এটা অড নাম্বার। এই লাইনটা এক্সিকিউট হয়েছে, ফার্স্ট I is 21 is odd। তারপর লেভেল 1 এ হচ্ছে এইটা I is even, I is মানে 21 is even। তারপরে লেভেল 2 এ হচ্ছে এটা I is odd। ওকে, তার মানে নর্মাল এরকম ভাবে আমি যদি কোড লিখি তাহলে এরর আসেনি, মানে যদি কম্পাইলার সবকিছু এক্সিকিউট করে দিয়েছে। এবার আমরা গো টু স্টেটমেন্ট কি করে ইউজ করব, গো টু স্টেটমেন্ট কি করে ইউজ করব। গো টু স্টেটমেন্টের কিওয়ার্ড কি ছিল, হয়ে গেল না। গো টু স্টেটমেন্টের সিনট্যাক্স ছিল আমাদের এইটা জিও টিও, গো টু, এই সিনট্যাক্সটা ছিল একসাথে। ওকে, তো ধরে নে আমরা এখানে যে প্রিন্ট করছি যে আই যদি ইভেন মানে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে এইটা প্রিন্ট হবে, আর যদি না করে তাহলে এইটা প্রিন্ট হবে। ঠিক আছে, ধর আমি এইটা উঠিয়ে দিলাম। ওকে, এইটা উঠিয়ে দিলে দিয়ে আমি লিখলাম গো টু স্পেস লেভেল 1, লেভেল 1। আর এই কন্ডিশনটা এই স্টেটমেন্টটা তুলে দিয়ে আমি লিখলাম গো টু স্পেস লেভেল 2। এইটা লেখার ফলে কি হবে বলতো, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে গো টু মানে একদম ডাইরেক্ট লেভেল 1 এ চলে যাবে, আর যদি না স্যাটিসফাই করে গো টু মানে লেভেল 2 এ চলে যাবে। সোজাসুজি এই স্টেটমেন্টে আসবে আর স্টেটমেন্ট রান করে দেখ কি দেখ হলো। আমাকে আর এখানে লিখতে হলো না, আমাকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করেনি, তার ফলে এটা স্কিপ হয়ে গেছে। কার্সার এখন এলসে এসছে, এসে গো টু লেভেল 2 এ গেছে। লেভেল 2 এ মানে সি আউট আই ইজ অড, আই এর ভ্যালু কত 21। এবার ধরে না আমি এখানে, না এটা 2 থাক, আমি এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিই, এখানে করে দিলাম 2।
তার মানে আমার আউটপুট কি আসবে এবার? ইভেন। আউটপুট কি এসছে? বল আউটপুট কি এসছে? দুটোই তো এসছে, ইভেন প্লাস কেন অড। এসছে? হ্যাঁ, এটাই হচ্ছে মজাদার বিষয়। যখন আমার এই কন্ডিশন স্যাটিসফাই করেছে, তার ফলে ইফের এই গো টুটা লেভেল অনে নিয়ে গেছে। লেভেল অনে কি আছে? লেভেল অনে হচ্ছে প্রিন্ট করছে ইভেন আই নাম্বার। ইজ ইভেন নাম্বার। ওকে, প্রিন্ট করার পরে হ্যাঁ। সি প্লাস প্লাস এর কম্পাইলার থেমে থাকে না, তার পরের স্টেটমেন্ট কি আছে সেটা দেখছে। তার পরের স্টেটমেন্টে আছে লেভেল টু, লেভেল টু এ কোনো আটকানো হয়নি, লেভেল টু এর স্টেটমেন্টটা ডাইরেক্ট প্রিন্ট করে দিচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে? গোটো স্টেটমেন্টে যে স্টেটমেন্ট আগে রয়েছে সেই স্টেটমেন্টটা প্রিন্ট করবে, তারপরে স্টেটমেন্টগুলো পরপর প্রিন্ট করতে থাকবে। এখানে যদি আমি লেভেল টু পরে যদি কন্ট্রোল ভি করে লেভেল থ্রি লিখলাম, আর আই ইজ এ নাম্বার লিখলাম, ঠিক আছে, দেখ রান করলাম, পরের স্টেটমেন্টটাও এক্সিকিউট হয়ে যাবে। কেন হচ্ছে? কারণ কম্পাইলার এখানে ব্রেক করছে না, স্টেটমেন্টটা পুরোপুরি সব কম্পাইল করে দিচ্ছে। ওকে, আমি যদি চাই যে যদি ইভেন হয় শুধুমাত্র এই লাইনটা এক্সিকিউট হবে, আর যদি অড হয় শুধুমাত্র এই লাইনটা এক্সিকিউট হবে। এটার জন্য ধর আমি এখানে চাইছি যে এইটা যদি স্যাটিসফাই করে, তাহলে আমি দেখাবো লেভেল অনটা, লেভেল অন প্রিন্ট করবে, তারপরে আর কিছু দেখাবে না। তার জন্য আমাকে লিখতে হবে ব্রেক। এটা করে দেখি হচ্ছে কি। ওকে, হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ব্রেক মেন ফাংশনে ডাইরেক্ট ব্রেক হবে না। আই থিঙ্ক রিটার্ন করবে। রিটার্ন লিখে দেখি তো, রিটার্ন জিরোই লিখি, দেখি কি হচ্ছে। রিটার্ন জিরো। ব্যাপারটা কে কে বুঝতে পারলি না আমি একবার বলবো। বোঝা গেছে ব্যাপারটা? না আমি বলবো একবার। ওখানে ব্রেকটা লাগলো না কেন, রিটার্ন জিরো দিতে হলো? বলছি দেখ, আয়ের ভ্যালু 22, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে লেভেল অনে যাবে। লেভেল অনে রয়েছে আই ইজ এ ইভেন নাম্বার, আর যদি না স্যাটিসফাই করে লেভেল টু এ যাবে। লেভেল টু এ রয়েছে আই ইজ এ অড নাম্বার, আর এখানে রয়েছে আই ইজ ইভেন নাম্বার। আর যদি কিছু না হয় অটোমেটিক এইটাও এক্সিকিউট হয়ে আই ইজ এ নাম্বার। ওকে, তো গো টু স্টেটমেন্টে ধরে না আমি এই এটা লিখলাম না, গো টু স্টেটমেন্টে আমি এই ক্ষেত্রে এই যেগুলো লিখলাম এইগুলো কম্পাইলার পরপর এক্সিকিউট করে প্রিন্ট করে দেবে যা যা রয়েছে। ওকে, কোথাও কোনো হুম। স্টপ করবে না। আমি যদি চাই যে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করে স্টপ করে যাবে, সেক্ষেত্রে আমাকে মেন ফাংশনের মধ্যে রিটার্ন জিরো, রিটার্ন জিরো আমি বয়লার প্লেটে বলেছিলাম মেন ফাংশন এই মেনের মধ্যে রিটার্ন জিরো যেখানে পাবে সেখান থেকে কম্পাইলার স্টপ করে বেরিয়ে যাবে। এই ইন্ট মেনে যে ফাংশনটা রয়েছে এটাকে ফাংশন বলে, এই ফাংশনে যেখানে রিটার্ন জিরো পাবে সেখানে স্টপ করে যাবে। তো ফার্স্টে একটা রিটার্ন জিরো পেয়ে গেছে কম্পাইলার, 13 নম্বর এক্সিকিউট করেছে, 14 নম্বর এক্সিকিউট করেছে, 15 নম্বর যে এক্সিকিউট করলো দেখে এখানে রিটার্ন জিরো, তার মানে কম্পাইলার এখানে স্টপ করে দিয়ে স্টপ। এক্সিস্ট করে দিল। হুম। ওকে, এখানে কম্পাইল শেষ, ও এইদিকে আর নামলো না, তার ফলে ও এইটা এক্সিকিউট করে ও বেরিয়ে চলে গেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর ব্রেক স্টেটমেন্টটা এখানে লাগলো না, কারণ এখানে ব্রেক স্টেটমেন্ট কোনো কাজ, মেন ফাংশনের নর্মাল ব্রেক ব্রেক কন্টিনিউ শুধুমাত্র ফর লুপের শুধুমাত্র লুপে কাজ করে লুপের ক্ষেত্রে, হ্যাঁ। আর ফাংশনে কাজ করে না, শুধুমাত্র লুপেই কাজ করে, ফাংশনে কাজ করে না, শুধুমাত্র লুপেই কাজ করে। ওকে,
ঠিক আছে। আপাতত যতটা বললাম আচ্ছা ততটা হচ্ছে লুপেই কাজ করে, আমরা লুপেই কাজ করতে দেখলাম, ঠিক আছে। আচ্ছা যখন ফাংশন বলছি করব তখন দেখা যাবে। এই দুটো কি একবার এক্সিকিউট করিয়ে দেখা, মানে লেভেল টু এবার এও রিটার্ন জিরো। হ্যালো, শোনা যাচ্ছে না বলছি, কথা? হ্যাঁ শুনতে পেয়েছি, ওয়েট কর, শুনতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এবার লেভেল টু এ। আমি ধরে নে আমি ধরে নে এখানে যদি 1 দিয়ে দিলাম, মানে i এর ভ্যালু 21 হয়ে গেল, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তাই তো? সেটার আউটপুট হ্যাঁ, কি আসতে পারে বল? দেখ, আউটপুটটা এটা নাম্বার ইভেন ইজ নাম্বারই অড, আসবে। নাম্বার ইজ অড, আর এটা ইজ নাম্বার। তার মানে ও এই লেভেলে ঢুকলো না, ডাইরেক্ট এই লেভেলে চলে এসছে। এই লেভেলের পরে যেগুলো রয়েছে সব লেভেল কাজ করেছে, আর এখানে রিটার্ন জিরো পাওয়ার পরে ও বন্ধ হয়ে রিটার্ন গেছে হয়ে গেছে। সব। বোঝা যাচ্ছে? আমি এখানে i এর ভ্যালু 21 দিয়েছি, তার মানে 21 হচ্ছে অড নাম্বার, আর অড নাম্বার হলে এই লেভেল 2 কল হয়েছে, লেভেল 2 থেকে লেভেল শুরু 2 হয়েছে। কল হলে এইটা এক্সিকিউট হয়েছে, প্রিন্ট করে দিয়েছে, তারপরে লেভেল 3 পেয়েছে, লেভেল 3 প্রিন্ট করেছে, রিটার্ন জিরো, রিটার্ন জিরো পাওয়ার পর রিটার্ন স্টপ জিরো হয়ে গেছে। রিটার্ন জিরো করে দিয়ে, রিটার্ন জিরো স্টপ করে দিয়ে কম্পাইলার শেষ হয়ে গেছে। এবার এবার আমি যদি চাই যে শুধুমাত্র এই অড প্রিন্ট করে ও এক্সিকিউট করে দেবে কম্পাইলার, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে রিটার্ন সেম রিটার্ন জিরো লিখতে হবে, হ্যাঁ এখানে রিটার্ন জিরো। ওকে, হ্যাঁ বুঝতে পারলি? এবার তুই দেখ, রান করে দেখ, শুধুমাত্র অড প্রিন্ট হবে। বোঝা গেল গো টু হ্যাঁ স্টেটমেন্টের হ্যাঁ কাজ? গো টু স্টেটমেন্টের কাজ বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। নাকি আমি করে মানে ড্রাই রান করে দেখাবো আবার? না না, ওটা ঠিক একটা ঠিক আছে, আছে। স্টেটমেন্ট। ওকে, ঠিক আছে। এবার সবুজ বল, কি বলছিলি? আরে ওইটাই বলছিলাম যে ওখানটায় দুটো লিখলে এক্সিকিউট করবে না। এবার ব্যাপার হচ্ছে, আপাতত তোদের শিখিয়ে দিয়েছি যে রিটার্ন জিরো, ঠিক আছে? রিটার্ন জিরো আমরা লিখেছি এখানে, আমরা এই জিরোর বদলে অন্য কিছু লিখতে পারি। করে দেখছি, দেখ, অন লিখলাম, চলেছে তো? হুম এখানে হুম ধরে নে 2 লিখলাম, চলেছে? এখানে ধরে নে হুম এই হুম। একদম লাস্টে যে রিটার্ন জিরো আমাদের বয়লার প্লেটে রয়েছে, এইটা আমি লিখলাম 15, চলেছে? এবার ধরে নে আমি এইখানে কিছু দিলাম না, দেখ এরর চলে এসছে। ধরে নে আমি এখানে 0 দিলাম আগের মতো, আর এখানে ধরে নে কিছু দিলাম না, এরর চলে এসছে 19 নম্বর লাইনে। 19 নম্বর লাইন কোনটা? এইটা, যেটা আমরা কিছু দিই। তার মানে আমাকে ওখানে কি কি যে কোনো বোঝাচ্ছে? ন্যাচারাল নাম্বার দিতে হবে নি? হ্যাঁ, রিটার্ন জিরো আমাকে রিটার্নের সাথে কোনো একটা ইন্টিজার ভ্যালু এখানে পাস করতে হবে, ইন্টিজার ভ্যালু আমাকে দিতে হবে, না হলে কম্পাইলার ইন্ট হবে না, প্রসেসিং স্টপ হবে না। বোঝা গেল? আচ্ছা। এটা নোট ডাউন করে রাখ, এটা কেউ বলবে না, ক্লাসেও বলবে না। আচ্ছা, ঠিক আছে, গো টু স্টেটমেন্ট, প্রবলেম নেই তো? না। গো টু স্টেটমেন্ট হয়ে গেল। আমরা এবার করব ফাংশন। ফাংশন যে জানবি চুপ করে বসে থাকবি, যে জানবি না শুনে যাবি, প্রশ্ন করতে বললে প্রশ্ন করবি। ফাংশন করবো, থিওরি এখানে লেখা আছে, ঠিক আছে? এখন কিছুই মনোযোগ দিতে হয় না থিওরি, এখন যা বলছি সেটা দেখ। ধরে নে, আচ্ছা, 1 মিনিট দাঁড়া তো, 1 মিনিট দাঁড়া,
ধরে নে এটা হচ্ছে আমার একটা মেশিন। ওকে ওকে আমি এখানে কোনো কিছু ইনপুট দিচ্ছি ও আমাকে একটা কোনো কিছু আউটপুট দিচ্ছে। বুঝতে পারলি? এটা হচ্ছে একটা মেশিন, এখানে কিছু প্রোগ্রামিং লেখা আছে, কোড লেখা আছে, সেটাতে আমি কিছু ইনপুট দিচ্ছি আর সেই মেশিনটা আমাকে আউটপুট দিচ্ছে। এটা হচ্ছে ফাংশনের কাজ। আবার কিছু মেশিন আছে যে মেশিন আমি ইনপুট দিচ্ছি কিন্তু সেই মেশিন আমাদেরকে আউটপুট দিচ্ছে না। এটাও এক ধরনের মেশিন। রিয়েল লাইফের এক্সাম্পল যদি আমি দিয়ে থাকি তাহলে ধরে নে আটা ভাঙানো মেশিন বা চাল ভাঙানো মেশিন। আমরা ধান দিচ্ছি এখানে মেশিনে, ধানটাকে চাল করে বার করে দিচ্ছে, গম দিচ্ছি, গমটা আটা করে বার করে দিচ্ছে। এটা হচ্ছে আমি কিছু ইনপুট করছি, আমাকে অন্য কিছু আউটপুট দিচ্ছে। আর এক ধরনের রিয়েল লাইফে এক্সাম্পল দিচ্ছি, ধরে নে কিছু রিটার্ন না করার একটা এক্সাম্পল বলতো। অঙ্কন রিয়েল লাইফে কারোর মাথায় কোনো এক্সাম্পল আসলে আমাকে বল। রিটার্ন করছে না। আমার একটা দারুণ এক্সাম্পল মনে এসছে। এটা ধরে নে কলেজ, আমি গাদা গাদা টাকা দেওয়াচ্ছি 4 থেকে 10 লাখ টাকা, ঠিক আছে? তার ফলে আমি কিছু পাচ্ছি না কলেজ থেকে, সেই বাইরে থেকে শিখতে হচ্ছে সব কিছু। একদম ঠিক এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে? এরকম এক্সাম্পল নাম্বার অনেক এক্সাম্পল। ওই টোটাল ওর ভিতরেই পড়ে। আমাদেরকে খাটতে হচ্ছে, আমাদেরকে এক্সাম দিতে হচ্ছে, আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হচ্ছে, টাকাও আমাদেরকে দিতে হচ্ছে, রোজ কলেজে আমাদেরকে যেতে হচ্ছে। আসলে আমরা লাস্টে দেখছি কিছুই পাচ্ছি না কলেজ। ওকে, তো ফাংশনটা ঠিক এরকমই। ফাংশন হচ্ছে ব্লক অফ কোড, একটা মেশিনের মতো, ঠিক আছে? সেই মেশিনের ভিতরে অনেক কিছু কোড লেখা রয়েছে বা লিখবো আমরা তৈরি করতে গেলে। সেই সেই ব্লক অফ কোড রান করলে আমরা তাকে কল করার ফলে আমরা কিছু তাকে পাস করব, কল করার মতো পাস করলে সেই কোডের মধ্যেও কাজ করে আমাদেরকে কিছু আউটপুট দেবে। আর এই ধরনের যদি মেশিন হয় যেগুলো আমাদের আউটপুট দেয় না, তো সেখানে আমরা কিছু রিটার্ন পাবো। বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে ফাংশন ইজ এ ব্লক অফ কোড হুইচ রিটার্ন when it's call you pass data known as parameter, যেগুলো আমরা ডাটা পাস করবো মেশিনে, যেমন আমরা গম পাস করছি, ধান পাস করছি, এগুলোকে আমরা প্যারামিটার বলবো, into a function are used a perform create action। তো আমরা যে প্যারামিটার আমরা ফাংশনকে পাস করব, সেই প্যারামিটার নিয়ে ও ফাংশনটা নিজের মধ্যে একটা অ্যাকশন করবে, কিছু কাজ করে আমাদেরকে কিছু আউটপুট দেবে, ঠিক আছে? সেই আউটপুট নিয়ে আমরা কাজ করব। ধরে না আমার কিছু একটা কাজ রইলো, যে আমি এই ফাংশনটা ইউজ করে সি প্লাস প্লাসে শুধুমাত্র প্রিন্ট করব, আমি বারবার সি আউট আর লিখবো না। আমি লিখলাম 1+2, এটা আউটপুট হয় 3, তো এইটা হচ্ছে আমি প্রিন্ট করব। তো এই 3টা আমি এই ফাংশনকে দিয়ে দিলাম, এই মেশিনকে দিয়ে দিলাম। ও মেশিন কি করছে আমি জানি না, কিন্তু আমাকে ঠিক ডিসপ্লে করে দেখাচ্ছে আউটপুট। এটা হচ্ছে একটা এক্সাম্পল, বুঝলি? ফাংশন বোঝা গেল? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, যেটা আমরা ইমাজিন করবো একটা মেশিনের মতো ভাববো, যেটার ভিতরে আমরা কিছু পাস করব। আর
সে ফাংশন আমাকে কিছু রিটার্ন করবে, অথবা সে রিটার্নও না করতে পারে। দুটো টাইপের ফাংশন হয়, একটা হচ্ছে রিটার্ন ফাংশন আর একটা নন রিটার্ন ফাংশন, যেটাকে আমরা ভয়েড বলি। ওকে, এবার ফাংশন বোঝা গেল। ফাংশন হচ্ছে দুই প্রকারের। ওকে, ফাংশন দুই প্রকারের, বিল্ট ইন ফাংশন আর ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশন আর অলসো নোন অ্যাজ লাইব্রেরি ফাংশন। ওকে, বিল্ট ইন ফাংশন যেগুলো অলরেডি সি প্লাস প্লাসে বিল্ডিং মানে ইনবিল্ট রয়েছে, ডিফল্ট রয়েছে, যেগুলো সি প্লাস প্লাস কম্পাইলার আমরা ইনস্টল করেছিলাম, সেই কম্পাইলারে অলরেডি রয়েছে অনেকগুলো ফাংশন, সেইগুলোকে বলে বিল্ট ইন ফাংশন। আর ইউজার ডিফাইন্ড ফাংশন যেগুলো আমরা তৈরি করব, ক্রিয়েট করব, আমরা নিজেরাই ক্রিয়েট করব, সেইগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বোঝা গেল? তাহলে ফাংশন কয় প্রকার? দুই প্রকার, বিল্ট ইন আর হচ্ছে ইউজার ডিফাইন্ড। বিল্ট ইন ফাংশন পাওয়ার, পাওয়ার এটা হচ্ছে পাওয়ার। আমি তোদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এক্স টু দি পাওয়ার ওয়াই পাওয়ার বার করতে, করেছিস? করিসনি তোকে? তো এই পাওয়ার বার করার জন্য সি প্লাস প্লাসে অলরেডি তৈরি করা আছে ফাংশন। এই ফাংশনটা আমরা ইউজ করে পাওয়ার বার করব। ওকে, এগোই। আজকে ক্লাস হয়ে গেলে ওই হোমওয়ার্কটা যেন পাই। ফাংশন আমরা কি করে তৈরি করব সেটা একটু জেনে নিই। ফাংশন তৈরি করার জন্য আমাকে আগে রিটার্ন টাইপ লিখতে হবে, তারপর ফাংশনের নেম লিখতে হবে। ঠিক ফর লুপের মতো এরকম, হোয়াইল লুপের মতো এরকম ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আর এখানে আমরা যদি ফাংশনে কিছু পাস করতে চাই তো সেটাকে দিতে হবে প্যারামিটার। আর ফর লুপ হোয়াইল লুপের মতো কার্লি ব্রেসেস শুরু হবে, কার্লি ব্রেসেস শেষ হবে। আর এই ব্র্যাকেটের মধ্যে যতটা এরিয়া থাকবে এই এরিয়াটা হচ্ছে ওই ফাংশনের, এখানে এই ফাংশনের কোডগুলো লেখা থাকবে। কেমন ভাবে লিখতে হবে? যেমন আমরা ডাটা টাইপ পড়েছিলাম, ভেরিয়েবল পড়েছিলাম। আমি লিখেছিলাম ইন্ট এক্স ইকুয়াল টু 10। তো এটা ছিল আমার ডাটা টাইপ, এটা ছিল ভেরিয়েবল নেম, এটা ছিল ভ্যালু। ছিল তো? এরকম ছিল তো? ঠিক তেমনই ফাংশন তৈরি করতে গেলে আমাকে আগে ডাটা টাইপ দিতে হবে, ফাংশন কি নামে তৈরি হবে সেই নাম দিতে হবে, আর তার সাথে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যদি ফাংশনকে কিছু দিতে চাই তো সেই প্যারামিটার দিতে হবে। আর ফর লুপের মতো বা হোয়াইল লুপের মতো এরকম ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এই এরিয়ার মধ্যে যতটুকু এরিয়া ও ঘিরে থাকবে সেই এরিয়ার মধ্যে ফাংশনের যাবতীয় কোড থাকবে বা আমরা লিখব। যেমন এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, দেখ এটা হচ্ছে বয়লার প্লেট গেল, এটা তো বয়লার প্লেট গেল, হ্যাশ ইনক্লুড ইউজিং নেমস্পেস, ঠিক আছে। এবার দেখ এটা হচ্ছে ইন্ট মানে ডাটা টাইপ, এটা হচ্ছে ফাংশনের নেম। ওকে, এবার এটা হচ্ছে প্যারামিটার যাচ্ছে, এই দুটো হচ্ছে প্যারামিটার। দেখ ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা কিছু থাকবে লেখা সেগুলোকে প্যারামিটার বলে। ওকে, আর এই দেখ এখানে ওপেন হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে, এর মধ্যে কিছু কিছু কোড লেখা আছে। এই কোডটা হচ্ছে এই সাম নামের ফাংশনের কোড, নিজের কোড। এরকম ভাবে আমরা লিখবো হচ্ছে ফাংশন, এরকম ভাবে আমরা ফাংশন তৈরি করব। বোঝা গেল ফাংশন কিভাবে আমরা তৈরি করব? ধরে নে তোদেরকে আমি দিলাম, আমরা নর্মাল যদি বলি, ধর তোদের দিলাম যে 20 আর 25 দুটো নাম্বার, এই দুটো নাম্বারকে অ্যাড কর। তো নর্মাল কি করবি, ইন্ট
a equal to 20 semicolon int b equal to 25 semicolon দিয়ে কি করবি পি দেখি আউট করবি করে এ একটা প্লাস বি। একটা আলাদা ভেরিয়েবল নিলি যে সাম s equal to a plus b, yes সি আউট করলি দিয়ে এস করে দিলি। তো এটা গেল আমাদের নর্মাল হচ্ছে দুটো এর সাম করার একটা প্রসেস, তাই তো? হ্যাঁ এইটা একবার আর এইটা একবার আমি কম্পাইলারে করে দেখাচ্ছি। হয়ে গেল এটাকে দুটো নাম্বার নিলাম int a equal to 20 একসাথে ডিক্লেয়ার করছি b equal to 25 int s equal to a plus b out sum sum equal to a I s, তাই তো? এটা সাম ইকুয়াল টু 45। তো এটা গেল আমাদের দুটো নাম্বারের জন্য। ধরে নে এই নাম্বারটা হয়ে গেল, এই অপারেশনটা হয়ে গেল। আমি তোকে বললাম 20 আর 25 তো করে ফেললি, এবার আমাকে তাহলে 30 আর 35 যোগ করে দে, 30 আর 35 যোগ করে দে। তখন কি করবে? আচ্ছা ঠিক আছে, আমি আবার লিখলাম ইন্ট ভেরিয়েবল তুই একসাথে একই রকম ডিক্লেয়ার করতে পারবি না। a equal to 3 নিলাম, ডিক্লেয়ার করতে পারবি না একসাথে একই নামে তুই দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবি না, এটা রুলের মধ্যে পড়ে সি প্লাস প্লাস, জেনে নিবি। দেখ ইন্ট এ 30 বলে দিয়েছিস, আবার ইন্ট এ 20 বলছিস, ও একসাথে তুই দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবি না। দেখ ইন্ট এ প্রিভিয়াসলি ডিক্লেয়ার, অলরেডি ডিক্লেয়ার করা আছে, প্রিভিয়াসলি ডিক্লেয়ার, এ তুই ডিক্লেয়ার করতে পারবি না, এখানে অন্য নাম দিতে হবে। ধরে নে আমি এক্স দিলাম, আর ঠিক তেমনই বি আমি আর লিখতে পারবো না, অন্য নাম দিলাম পি। তো পি ইকুয়াল টু আমি দিলাম 35। তারপরে ঠিক অন্য একটা নাম্বার নিলাম ইন্ট জেড ইকুয়াল টু এক্স প্লাস বি, আর এইটা কপি করলাম পেস্ট করলাম, এখানে জেড দিয়ে দিলাম। এটা করলে আমার দুটো অ্যান্সার দিয়ে দেবে 45 65। এটা গেল দুটো। এবার আমি যদি বলি 20 25 আর 30 35 করে ফেললি, এবার তোর অনেকগুলো লিস্ট দিলাম 30 65 70 75 30 90 100 55, এরকম করতে করতে প্রায় 100টা লিস্ট দিয়ে দিলাম যোগ করা। তুই কি এরকম একটার পর একটা, এই যে দুটো করার জন্য আমার 11টা লাইন লেগেছে, 1 2 3 4 5 6টা লাইন লেগেছে দুটো করার জন্য, তাহলে তুই কি 100টা করার জন্য 200টা কোড লিখবি? 100টা করার জন্য কি 300টা কোড লিখবি? 300টা কোড লেখা মানে বোকামি কাজ আর খুব টাইম নষ্ট। এই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ফাংশন। ফাংশন কি করবে? ধরে না আমি মেশিন বানালাম, এই মেশিনটা শুধুমাত্র দুটো নাম্বার নেবে আর আউটপুটে আমার একটা আউটপুট দেবে, সেটা হচ্ছে যে আউটপুট আমরা পাচ্ছি। বোঝা গেল? ধরে না আমি এখানে এ পাঠালাম, এখানে বি পাঠালাম, ওই এ আর বি যেটা হচ্ছে সেটা আউটপুট করে দিচ্ছে, সাম করে দিচ্ছে। আবার ধরে নে এ বি কাজ হয়ে গেছে, তো সরে যাও এ বি, আমি এখানে এক্স পাঠালাম, এখানে পি পাঠালাম,
এটা আউটপুট দিয়ে দিচ্ছে সাম এক্স প্লাস বি, যেটা হচ্ছে সেটা আউটপুট দিচ্ছে। তো আমাকে সেক্ষেত্রে আর বারবার 100 লাইনের কোড লিখতে হচ্ছে। বুঝতে পারলি? এক্ষুনি করে দেখাচ্ছি। আর একটা কথা, ফাংশন আমরা লিখব এই দুটো লাইনের আর ইন্ট মেনের মধ্যে। কোথায় লিখবো? এই দুটো লাইনের আর ইন্ট মেনের মধ্যে। বোঝা গেছে? তো এবার আমরা ফাংশন লিখি। ফাংশনে প্রথম আমাকে কি করতে হয়? টাইপ দিতে হয়, ডাটা টাইপের মতো টাইপ দিতে হয়। কেন দিতে হয় পরে বলবো, শুধু সিনট্যাক্সটা মনে রাখ। টাইপ দিতে হয়, ধরে না আমার টাইপ হচ্ছে ইন টাইপের। ফাংশন নাম দিলাম, ধরে না আমাকে যোগ করতে হবে, তো তো সাম লিখলাম ফাংশনের নাম দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে প্যারামিটার ইউজ করতে হয়, প্যারামিটার ইউজ করতে হয়। করার পরে কার্লি ব্রেসেস শুরু আর শেষ করতে হয়। দেখ, শুরু শেষ, এটা হচ্ছে ফাংশন লেখার নিয়ম। এটা আমার একটা ফাংশন তৈরি হয়ে গেল। ওকে, এবার এই প্যারামিটারে শুধু প্যারামিটার প্যারা লিখলে হবে না, এখানেও কিছু রুল আছে। আমি চাইছি এই ফাংশনটা শুধুমাত্র দুটো নাম্বার যোগ করবে, সেটার জন্য আমাকে দুটো নাম্বার পাঠাতে হবে। দুটো নাম্বার মানে দুটো ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ইন্ট এক্স একটা ভেরিয়েবল, ইন্ট ওয়াই একটা ভেরিয়েবল। এই একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলে এক্স এ যেটা ভ্যালু যাবে, ওয়াই যেটা ভ্যালু যাবে, সেই দুটো নাম্বার হচ্ছে আমরা পাঠাবো। ওকে, ধরেন আমি 20 আর 25 যোগ করতে চাইছি, এটা আমাকে 20 এখানে পাঠাতে হবে আর 25 এখানে। এই এক্স আর ওয়াই এর মাধ্যমে ফাংশনের মধ্যে ভেরিয়েবল এই নাম্বারগুলো ঢুকবে ফাংশনের মধ্যে। এবার একটা ভ্যালু নিলাম ইন্ট এস বলে, সেটার ভিতরে এক্স প্লাস ওয়াই লিখলাম। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই লিখলাম। তারপরে রিটার্ন এস, রিটার্ন এস। ঠিক আছে, এটা আমার সামের ফাংশন হলো, এটা আমার সামের ফাংশন হলো। দুটো নাম্বার পাস করব, সাম করে রিটার্ন করব। আমি ফাংশন আরো রিটার্ন এস দেওয়া যায়? আমি ফাংশনটা আরো ভালো করে পড়াবো, আপাতত যা বলছে একবার শোন, এখন প্রশ্ন করবি। ঠিক আছে, এটা আমার হয়ে গেল। তো আমরা এই 20 আর 25, 30 আর 35 এর জন্য কটা লাইন লিখেছি? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন লিখেছি। ঠিক আছে, দেখ। এবার আমি রান করে দেখি, সেম আউটপুট এসছে। আগের আউটপুটটা ফিরে পেয়েছি। 20 আর 25 যোগ করলে 45, 30 আর 35 যোগ করলে 65। আমার লাইন কোটা লেগেছে? একটা, দুটো, মানে 4টে লাইন লেগেছে, দুটো লাইন চলে গেছে। এইরকম ভাবে আমাকে ফাংশন তৈরি করতে হয়, এরকম ভাবে আমরা ফাংশন দিয়ে কাজ করাতে হয়। এবার এবার তোদের প্রশ্নে চলে আসছে, আমরা কি লিখলাম? ইন্ট সাম
int x int y int s equal to x plus y return x. দেখ আমরা ডাটা টাইপ করেছি কয় প্রকার হয়, int char, তারপরে হচ্ছে বল 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 ফ্লোট প্লট। বুল, এরকম আরো অনেক রয়েছে, তাই তো? তো হ্যাঁ ফাংশনের ঠিক তেমনই টাইপ থাকে, ফাংশনের ঠিক টাইপ থাকে। তুই কোন টাইপের ফাংশন বানাচ্ছিস, ইন টাইপের, কোন টাইপের ফাংশন বানাচ্ছিস, স্ক্যার টাইপের, ফ্লোট টাইপের, বুলিয়ান টাইপের। তো সেই জন্য ফাংশনের টাইপও থাকে ঠিক ভেরিয়েবল ডিক্লেয়ার মতো। তাই ফাংশনের টাইপ আমরা আগে লিখলাম, ওকে। তারপরে ফাংশনের নাম লিখতে হয়। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার প্যারামিটার পাস করাতে হয়। ধরে নে আমি এখানে এই 20 আর 25টা পাস করাতে চাইছি। তো 20 আর 25 কি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো ইন্টিজার টাইপ ভেরিয়েবল দুটো ডিক্লেয়ার করলাম এই যে, আর সেটার মধ্যে আমি 20 আর 25 পাস করব। তার মানে এক্স এর ভ্যালু 20 আর ওয়াই এর ভ্যালু 25 আমরা ইমাজিন করছি, ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা ভেরিয়েবল পাস করাবো, নাম্বার পাস করাবো। এবার আমরা ফাংশনের মধ্যে একটার বেশি প্যারামিটার পাস করাতে পারি এই শুধুমাত্র কমা চিহ্ন দিয়ে, এই শুধুমাত্র কমা চিহ্ন দিয়ে। আমি চাইলে এখানে এই জায়গাটায় ইন্ট ইন্ট জেডও লিখতে পারতাম, ইন্ট পি লিখতে পারতাম, এরকম অনেকগুলো প্যারামিটার আমি পাস করাতে পারতাম শুধুমাত্র কমা দিয়ে, কমা দিয়ে, ওকে। চাইলে আমি একটা প্যারামিটার পাস করাতে পারতাম, চাইলে আমি কোনো প্যারামিটারই পাস করাতাম, ওকে। এটা হচ্ছে ফাংশনের নিয়ম। ফাংশন আমি কোনো প্যারামিটার পাসও না করাতে চাইলে পাস করাবো না, আর যদি পাস করাই তাহলে একটা পাস করাতে পারি, একটার বেশিও পাস করাতে পারি। যদি আমি একটার বেশি পাস করাই, কমা অপারেটর দিয়ে পাস করাবো, কমা দিয়ে। বোঝা গেল? বোঝা গেল। এবার এটা হচ্ছে ফাংশন প্যারামিটার পাস করার নিয়ম। ধরে নে আমি চাইছি 20 আর 25 যোগ করতে, ঠিক আছে? তো আমি দুটো প্যারামিটারে আমি এখানে ধরে নিই এক্স এর ভ্যালু 20 আছে, ওয়াই এর ভ্যালু 25 আছে, ওকে। ইমাজিন করছি আমি চাইছি এই দুটো যোগ করব। তো একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম যেটার মধ্যে আমি যোগ করে রেখেছি, 20 আর 25 যোগ করে এস এর মধ্যে রয়েছে। বলেছিলাম মেশিন রিটার্ন করবে, আমি দুটো নাম্বার দিয়েছি, ও আমাকে রিটার্ন করবে। তো এই রিটার্ন করার জন্য আমাকে এই রিটার্ন কিওয়ার্ডটা লিখতে হবে, ঠিক আছে? এই রিটার্ন কিওয়ার্ডটা লেখার ফলে রিটার্ন কাকে কি করছি, আমি এসটাকে রিটার্ন। এর মধ্যে কত আছে, 20 আর 25 এর যোগফল মানে 45, ঠিক আছে? এই ফাংশনকে দুটো নাম্বার দিলে তো আমাকে সেই দুটো নাম্বার যোগ করে দেবে। এবার যোগ করে কাকে দেবে, কথাটা হচ্ছে যোগ করে কাকে দেবে, যোগ করে কাকে দেবে। তো বললাম যে যে আমি আমার ভাইকে ডাকছি যে শোন এক গ্লাস জল দিয়ে দে, ঠিক আছে? তো ভাই আমাকে এক গ্লাস জল দিয়ে, ওকে। এটাকে বলে কাউকে ডাকা, কাউকে কল করা। তো আমি তো এখানে ফাংশন তৈরি করে রেখেছি, এই মেশিনটা আমি তৈরি করে রেখেছি। এই মেশিনটাকে কাজ করানোর জন্য এই মেশিনটাকে আমাকে ডেকে কাজ করাতে হবে, কল করে কাজ করাতে হবে, কল করে। এটাকে বলে ফাংশন কল, এটাকে বলে ফাংশন কল, ওকে। আমি যদি আমি আমি যদি এই ফাংশনকে কল করি তো এই রিটার্নটা আমাকে করবে। এখন সবুজ তুই যদি চাইছিস তুই কল করতে, তাহলে এই রিটার্নটা তোকে দেবে, আমাকে আর দেবে না। এসটা রিটার্ন করে তোকে দেবে,
আমাকে দেবে না, যদি আমি না ডাকি তাহলে আমাকে দেবে না। তুই যদি কল করিস তাহলে তোকে দেবে, আমি যদি কল না করি তাহলে আমাকে দেবে না। এটাকে বলে ফাংশন কল। যে এই সাম ফাংশনটাকে কল করবে, শুধুমাত্র আউটপুট তাকে রিটার্ন করবে। বোঝা গেল? এবার ফাংশন কল কি করে করে? ফাংশন কল যেমন কাউকে আমরা ডাকি, মানুষকে যেমন ডাকি সবুজ, মিলন, হেনা তেনা নাম দিয়ে ডাকি, তো সেই ফাংশনকে কল করতে গেলে তার নাম ধরে ডাকতে হয়, সেই জন্য ফাংশনের নাম দেওয়া হয়। ফাংশনকে কল করার জন্য কি লিখতে হয়? এর নাম কি? সাম। সাম নাম লিখলাম। শুধু নাম লিখলে হবে না, নামের সাথে এই ফাংশনটা কি কি নেয় সেটাও লিখতে হবে। এই ফাংশনটা কি কি অ্যাকসেপ্ট করছে? এখানে দুটো ইন টাইপের ভেরিয়েবল অ্যাকসেপ্ট করছে, দুটো ইন টাইপের ভেরিয়েবল। তার মানে এই ফাংশনটা কল করলে তাকে ইন্টিজার টাইপের দুটো নাম্বারও পাঠাতে হবে সঙ্গে সঙ্গে। তো দুটো নাম্বার পরপর আমি পাঠালাম, 20 আর 25, এরকম ভাবে নাম্বারটাকে পাঠাতে হবে। এখানে যদি কোনো কিছুই থাকতো না, ধরে নে এখানে এই দুটো নেই, ঠিক আছে, তাহলে আমাকে এই দুটো পাঠাতে হতো না। বোঝা গেল? ধরে ধরে নে আমার কাছে শুধুমাত্র এক্স রয়েছে, মানে একটা নাম্বার ও অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে আমাকে শুধুমাত্র একটা নাম্বার পাঠাতে হবে। এরকম ভাবে ফাংশন কল করতে হবে। তো এরপর এরপর আমি এখানে 20 দিলাম। শুধু 20 দিলে হবে না, সাথে সেমিকোলনও লাগাতে হবে। এইটা যখন আমি কল করলাম, তার মানে এই ফাংশন 20 আর 25-এর এক্স এর ভ্যালু তখন 20 হয়ে যাবে, ওয়াই এর ভ্যালু তখন 25 হয়ে যাবে। ওকে, ধরে নে আমি এইখানে 20 না দিয়ে আমি এখানে 25 দিলাম, আর এইখানে ধরে নে 20 আছে। ওকে, তার মানে এই এক্স এর ভ্যালু 25 হয়ে যাবে আর ওয়াই এর ভ্যালু 20 হয়ে যাবে। যেটা আগে আছে সেইটা আগে স্টোর হবে, যেটা পরে আছে সেটা পরে গিয়ে স্টোর হবে। বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ, বুঝতে পারছি। এবার যখন এটা কল করলো, এখন এর কাছে এই 20 আর 25-এর যোগফলটা ও রিটার্ন করে দিয়েছে। 20 আর 25, এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু 25, এই 25, তো এস এর মধ্যে এখন রয়েছে 20 প্লাস 25, তার মানে এস ইকুয়াল টু হচ্ছে 45। আর ও রিটার্ন করছে কাকে? এই দেখ, এইখানে এই একটা জায়গা ধর মেমোরিতে, তো এইখান থেকে সাম নামে ডাকছি, তো সাম একে রিটার্ন করে দিচ্ছে 45। বুঝতে পারলি? 45 রিটার্ন করে দিল। হ্যাঁ, 45 রিটার্ন করলে এই যে লেখাটা লেখা হয়েছে, এই লেখার মানে হচ্ছে এর কাছে এখন 45 রয়েছে। এবার আমি চাইছি এটাকে ডিসপ্লে করতে বা প্রিন্ট করতে বা কোনো জায়গায় একটা জায়গায় স্টোর করে রাখতে, সেটা আমি রাখতে পারি। ধরে নে আমি লিখলাম ইন্ট ওয়াই। এবার এই ওয়াই এর মধ্যে আমি এই সামের যে 45 অ্যান্সার এসছে সেটা আমি স্টোর করতে পারি এইভাবে, বা ধরে নে এইরকম ভাবে ডিসপ্লেও করাতে পারি। সি আউট লিখলাম, দিয়ে সাম লিখলাম 20 আর 25 লিখে দিলাম, এরকম ডিসপ্লে করাতেও পারি, যেমনটা এখানে লেখা আছে এই দুই জায়গায়। ওকে, বোঝা গেল? হ্যাঁ, আমি এখানে ডিসপ্লে যেমন করিয়েছি, তেমন আমি এখানে এইটুকু লিখতে পারি, ইন অ্যান্সার ইকুয়াল টু, এটা কপি করলাম, পেস্ট করলাম, আর এইখানে এই অ্যান্সারটাকে প্রিন্ট করলাম। দেখ, রান করলাম,
ঠিক হয়েছে তো? হ্যাঁ একই এসছে। হ্যাঁ, এবার তুই যতটা বলিস না কেন, তুই এটা আমি এবার ডিলিট করে দিচ্ছি, না ডিলিট করে, এবার তুই যতটা বলিস না কেন যে 2 5 যোগ করবি, 3 7 যোগ করবি, বা এরকম করতে করতে 100টা লিস্ট রয়েছে দুটো নাম্বার যোগ করার, তো তুই 100টা লিস্টে যোগ করবি, লাইন সংখ্যা কমে যাবে, লাইন সংখ্যা খুবই কমে যাবে। এই জন্য আমরা ফাংশন ইউজ করি, ফাংশন ইউজ করার এইটা হচ্ছে সব থেকে বড় ফায়দা। বোঝা আচ্ছা গেল? বুঝছি। এবার এবার হচ্ছে আমরা এই ফাংশনটা কোন টাইপের সেটা কি করে বুঝবো, সেটা কি করে বুঝবো কোন টাইপের, যে আমরা ইন্ট লিখবো এখানে, না ক্যারেক্টার লিখবো, না বুলিয়ান লিখবো, সেটা কি করে বুঝবো? এটা সব থেকে বড় প্রশ্ন। সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে রিটার্ন। এই রিটার্নে কি রিটার্ন করবে সেইটা। এখানে রিটার্নে এস রিটার্ন করছে, এস এর মধ্যে কি আছে 45, মানে কোনো একটা নাম্বার, কোনো একটা নাম্বার মানে ইন্টিজার, সি প্লাস প্লাসে ইন্টিজার, ইন্টিজার মানে ইন্ট। ওকে, তো এইটা রিটার্ন করছে একটা ইন্টিজার ভ্যালুকে, তাহলে আমার এই ফাংশনটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট হবে, এই জায়গাটা আমাকে ইন্ট লিখতে হবে। বুঝতে পারলি? বুঝতে পারলি? হ্যাঁ ধরে নে এই এসটা আমাকে রিটার্ন করছে একটা ক্যারেক্টার এ, এ ক্যারেক্টার একটা রিটার্ন করছে, তার মানে আমাকে, তার মানে আমাকে এই জায়গাটা লিখতে হবে, কি লিখতে হবে বল, কি লিখতে হবে, কি লিখতে হবে বল, কারেক্ট। ক্যার লিখতে হবে, সিএইচ এ আর ক্যার লিখতে হবে। হুম ধরে নে এই রিটার্ন আমাকে করছে একটা এস এর ভ্যালু হচ্ছে, এস এর ভ্যালু হচ্ছে, এস এর ভ্যালু হচ্ছে ট্রু, তার মানে আমাকে এই জায়গায় কি লিখতে হবে, অয়ন বল, কি লিখতে হবে, এই জায়গাটা কি লিখতে হবে, আমাকে রিটার্ন করছে এস, এস এর ভ্যালু হচ্ছে ট্রু, তাহলে এই রিটার্ন টাইপ ফাংশনের এই জায়গাটাতে কি লিখতে হবে, 5 সেকেন্ডের বুলিয়ান। বুল লিখতে হবে, বুল। বুলিয়ানের বুল, বুল লিখতে হয়, বুল সি প্লাস প্লাস। বোঝা গেল তাহলে ডাটা টাইপ কি করে আমাকে ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে আমাকে ফাংশন হয়ে গেল পড়ানো, ফাংশন হয়ে গেল পড়ানো। এবার এইটুকুতে কার কি প্রবলেম আছে বল? ঠিক আছে। প্রবলেম আছে কি কারোর? সবুজ কি বলছিলি? আমি বলছিলাম ওখানে ওই ইন্ট এ ইন্ট বি লেখা হয়েছে, ওইটা যদি 30,25 সাম 30,25 ডাইরেক্ট লিখে দিই তাহলে যোগ করে দেবে তো? কারণ ইন্ট এক্স আর ইন্ট ওয়াই তো আগেই নিয়েছি। কোন জায়গায়? এই যে এখানে হচ্ছে 11 নম্বর লাইনে এ ইন্ট এ ইজ ইকুয়াল টু 20 আর বি ইজ ইকুয়াল টু 25 নিয়েছি। ওখানে হ্যাঁ, যদি এইরকম ভাবে এই লিখতে পারিস, এরকম ভাবে হ্যাঁ 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 ডাইরেক্ট লিখে দিলে তো ওটা। ডাইরেক্ট এরকম ভাবে লিখতে হবে, মানে আমি এখানে এ আর বি এর বদলে এখানে এ বি ডিক্লেয়ার করে রেখেছি, তো সাম ঠিক 20 25 আমি ডাইরেক্ট লিখতে পারবো। ওইটাই বলছি। বাট এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে আমি অলরেডি একটা তোর হচ্ছে একটা দুটো ভেরিয়েবলের স্টোর করে রেখেছি, ঠিক আছে, তো সেই জন্য আমি এই স্টোরেবল ভেরিয়েবলের নেম দিয়ে ফাংশনটাকে কল করেছি, আচ্ছা ঠিক আছে। আইডেন্টিফাই করে কল করেছি। হুম হুম ওকে, এটা ছিল ফাংশন, এটা হচ্ছে ফাংশন, যে ফাংশনটা কিছু রিটার্ন করে, যে ফাংশনটা কিছু রিটার্ন করে।
আরেকটা বলেছিলাম আমি কিছু ইনপুট দিচ্ছি, সে ফাংশন কিছু রিটার্ন করছে না। সে ফাংশনটা কি হয় বা কি ধরনের হয়, কিভাবে লিখতে হয়, সে ফাংশনটা কিছুই না। কিভাবে লিখতে হয়, এই যে আমরা রিটার্ন টাইপ লিখছি ইন্ট এখানে, সেখানে আমরা শুধুমাত্র লিখব ভিও আইডি ভয়েড। তোদের যখন ডাটা টাইপ পড়াচ্ছিলাম মনে আছে, ভয়েড বলে একটা ডাটা টাইপ রয়েছে, ইগনোর করতে বলেছিলাম। তো সেই জায়গায় এখানে আমরা ভয়েড লিখবো। ভয়েড লেখার পরে আমরা ফাংশনের নাম লিখবো সাম। ঠিক নর্মাল যা হবে সব নর্মালি হবে। ইন্ট একটা ভেরিয়েবল এক্স আর ইন্ট আরেকটা ভেরিয়েবল মানে প্যারামিটার ওয়াই, কার্লি ব্রেসেস শুরুও হয় এই ফাংশনে, কার্লি ব্রেসেস শেষও হয় এই ফাংশনে। ওকে, ঠিক তেমনই ইন্ট আরেকটা ভেরিয়েবল নিলাম এস, সেটার ভিতর ধরে নে এক্স লিখলাম প্লাস ওয়াই লিখলাম, সেমিকোলন দিলাম। ওকে, কিন্তু এখানে আমি রিটার্ন লিখবো না, যে রিটার্ন এস করছিলাম সেটা আমরা লিখবো না এখানে। বোঝা গেল? কি কি চেঞ্জ হলো, যে ফাংশন রিটার্ন করে না সেই ফাংশনে আগের নর্মাল ফাংশনের মধ্যে চেঞ্জ কি হলো, চেঞ্জ হলো ইন্টের ডাটা বদলে টাইপ। ভয়েড। হ্যাঁ, সবসময় ডাটা টাইপ ভয়েড থাকবে, আর এখানে রিটার্নের জায়গাটা ফাঁকা থাকবে, কিছু লিখবো না। ওকে ওকে, তো এটা ইমপ্লিমেন্ট করে দেখি। এখানে ইমপ্লিমেন্ট করি ভয়েড, দেখ ভয়েড লিখলাম আর রিটার্নটা হাটিয়ে দিলাম, ভয়েড লিখলাম রিটার্ন হাটিয়ে দিলাম। এবার বল, এই কোডটা যদি আমি রান করি, এই কোডটা যদি যা রয়েছে আমি যদি রান করি, চলবে না এরর আসবে? সবুজ ছাড়া বাকিরা বল। চলবে তো মনে হয়, কারণ এমনি রিটার্ন আসবে না কিছু। আচ্ছা দেখি এরর চললো কোথায়, এরর এলো তো, অনেকগুলো এরর এলো তো, বাপরে ইনফিনিটি এরর এলো তো। কিসের জন্য এলো, কিসের জন্য এরর বললাম, বলছি দেখ, ভয়েড ফাংশন কল করাবে। এবার ভয়েড ফাংশন কল, এইগুলো যেগুলো রিটার্ন করে না, যে ফাংশনগুলো রিটার্ন করে না সেই ফাংশনগুলোর নাম হচ্ছে ভয়েড ফাংশন। মনে থাকবে? ভয়েড ফাংশন কি করে কল করতে হয়, ভয়েড ফাংশন কল করার জন্য আমরা যে এখানে আগে নর্মাল ফাংশন কল করেছিলাম, একটা এক জায়গায় স্টোর করেছি, ফাংশন কল করে এক জায়গায় স্টোর করেছি, আবার একটা কলের প্রসেস কি ডাইরেক্ট প্রিন্ট করে দিয়েছি, তো। কিন্তু ভয়েড ফাংশনের কলটা অন্যরকম। ভয়েড ফাংশন ঠিক নাম লিখবো আমরা সাম, তার মধ্যে ঠিক আমরা যেমন প্যারামিটার পাঠাবো 25, সেমিকোলন যেমন দেওয়া দেব, দিলাম। ওকে, এবার এই ফাংশনটা আগে যেরকম একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছিলাম, এইটা করা যাবে, এটা করা যাবে। সি আউট দিয়ে ফাংশনটা এইখানে লিখছিলাম, এটাও লেখা যাবে। এটা হচ্ছে এর নিয়ম ভয়েড ফাংশন। কেন নিয়ম বলছি, যখন আমরা নর্মাল ফাংশনে এইটা লিখতাম, এটা লেখার মানে এখানে ধর আমার সেই ফাংশন আগের ফাংশনটা লেখা আছে, এখানে ধর সেই আগের ফাংশনটা লেখা আছে, এই ফাংশনটা আমাকে রিটার্ন করছে ধর 45 রিটার্ন করছিল, আর এই ফাংশনটা কল করার মানে এই জায়গাটা ভ্যালু 45। বোঝা যাচ্ছে? 45 চলে এলো, এই সাম এইটুকু লেখাটার মানে, এই লেখাটার মানে 45। তো সেটা আমি এক জায়গায় স্টোরও করতে পারি, ইন্ট এক্স এর মধ্যে আমি স্টোরও করে রাখতে পারি, বা সেটাকে আমি সি আউট করে ডিসপ্লে করাতে পারি। তো আমার কাছে একটা ভ্যালু এসছে, তো সেই ভ্যালুটা আমি এক জায়গায় রাখলাম, ইন্ট নামে এক জায়গায় রাখলাম,
সেই ভ্যালুটা আমি স্টোর প্রিন্টও করে করতে পারি, তো সেটাও করে দিলাম, সেখানে কোনো এরর আসবে না। বাট বাট যখন এই ফাংশনটাকে কল করব, এই ফাংশন তো আমাকে কিছু দিচ্ছে না, সাম 20 আর 25 এটা লিখলাম, সেমিকোলন দিলাম। এইটা লেখার ফলে এইখানে 20 চলে গেল আর এইখানে 25 চলে গেল। এখন এস এর ভ্যালু কত আছে? 45 আছে তো, কিন্তু আমাকে কিছু রিটার্ন করছে না, যার যার ফলে এই সামের মধ্যে কোনো রিটার্নও পাইনি, এর মধ্যে 45 আসেনি, যার ফলে আমি ইন্ট যদি এক্স করে এইটাকে স্টোর করতে চাই, তো সেখানে কিছু স্টোর হবে না, যার ফলে কম্পাইলার কিছু স্টোর করতে পারবে না, এরর দিয়ে দেবে। সি আউট করেও প্রিন্ট করতে পারবে না, কিছু নেই তো, তো সেটার ফলে ও কম্পাইলার এরর দেবে। বোঝা গেছে? হ্যাঁ তার মানে যখন আমরা ভয়েড ফাংশনকে কল করব, সেই ভয়েড ফাংশন আমাদেরকে কিছু রিটার্ন করছে না, রিটার্ন না করার ফলে আমি সেটাকে নিয়ে কোনো অপারেশনও করতে পারি। এইটাই হচ্ছে সব থেকে বড় থিওরি। কিন্তু নর্মাল রিটার্ন টাইপ ফাংশনকে কল করলে কিছু রিটার্ন করবে, আর সেই রিটার্নেবল ভ্যালুটা আমরা স্টোর করতে পারবো এবং অপারেশনও করতে পারবো বা প্রিন্টও করতে পারবো, সেখানে কম্পাইলার এরর দেবে। বোঝা গেল? এখন ধরে নে এই জায়গাটা আমি স্টোর করতে পারবো না, তাই তো, তো এইটা আমি কেটে দিলাম। আর 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 এই জায়গাটা আমি প্রিন্টও করতে পারবো না, এই জায়গাটা আমি কেটে এই লাইনটাকে উড়িয়ে দিলাম, এটা উড়িয়ে দিলাম, এটা উড়িয়ে দিলাম। তো এই ভয়েড ফাংশনকে কল করব কি করে কল করব? নর্মাল আমরা নাম লিখবো, নামের মধ্যে প্যারামিটার পাস করে সেমিকোলন দিয়ে দেবো। ঠিক তেমনই এখানেও সেম ভাবে কল করব। কিভাবে কল করলাম? জাস্ট নাম দিলাম, নামের মধ্যে প্যারামিটার গুলো পাস করলাম, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম লাইন। এবার আমি যদি রান করি, এবার আমার কোনো এরর আসবে, কোড এক্সিকিউট সাকসেসফুল, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা নর্মাল ভয়েড ফাংশন কল করব, কিন্তু আমরা আউটপুট পাবো কি করে, এটা হচ্ছে প্রশ্ন। আউটপুট পেতে গেলে, ভয়েড ফাংশনের মধ্যে কিছু আউটপুট পেতে গেলে বা কোনো কিছু আউটপুট পেতে গেলে আমাদের এই সাম ফাংশনের কাজ কি? এখানে আমাদের আউটপুট কি প্রয়োজন? আমাদের আউটপুটের প্রয়োজন হচ্ছে এই দুটো নাম্বার যে পাস করছি, এই দুটো নাম্বার আমাকে ডিসপ্লে করে দেখাবে যোগ করে, এটাই তো আমাদের আউটপুটের প্রয়োজন, তাই তো? হ্যাঁ তো সেটার জন্য আমার এই ফাংশনটা বানানো। তো আমরা যখন এইখানে এই যে এখানে সি আউট লিখে আউটপুটটা প্রিন্ট করছিলাম তো সেটা আমি নর্মাল এখানে লিখে দেব, আগের অবস্থায় ফিরিয়ে আনি। আচ্ছা, আগের অবস্থায় সাম এক্স আর পি আগের অবস্থায় ফিরিয়ে এনেছি। আমাকে কি করতে হবে? এই যেটা যোগ হয়েছে সেটাকে আমার ডিসপ্লে করতে হবে, তো সেই ডিসপ্লেটা আমি এখানে করে দিলাম, সাম ইকুয়াল টু এস। কাজ মিটে গেল, তাহলে আমি আউটপুট পেয়ে গেলাম। ভয়েড ফাংশনে যেটা রিটার্ন করছে না, আমরা বুদ্ধি করে আউটপুট সেটা থেকে বার করে নিয়েছি। রিটার্ন করবি না যখন, ঠিক আছে, করতে হবে না, বাট আমার আউটপুটটা তুই দেখিয়ে দে। দেখ রান করছি, দেখ হ্যালো, অ্যান্সার পেলি? হ্যাঁ হ্যাঁ তার মজাদার না? তো এটা ছিল ভয়েড ফাংশন আর রিটার্ন টাইপ ফাংশন। তোদের হোমওয়ার্ক দেব, কিন্তু এখানে দেব না, ক্লাসে দেবো, মানে গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক তৈরি আছে। করে পাঠাবো। এবার
পিপিটি কোথায়? আর কি টপিক আছে দেখি। দেখ ঠিক এখানে আমরা সেই এক্সাম্পলটা দিয়েছিলাম, নাম 1 যাচ্ছে, নাম 2 যাচ্ছে, নাম 3 এর মধ্যে নাম 1 আর নাম 2 যোগ করছে, সেটা রিটার্ন করছে। ফাংশন কি করে কল করতে হয়? যদি সাম নামের ফাংশন হয়, এই ফাংশনের নাম ধরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ওকে, আর সেটার মধ্যে এরকম ভ্যালু পাস করতে হয়। ফাংশন ডিক্লেয়ার দুই রকম হয়, ভয়েড ফাংশন আর ইন টাইপের ফাংশন। ভয়েড ফাংশন তুই যে শুধু এইরকম করতে পারিস, আর নর্মাল ফাংশন আগে তুই ডিক্লেয়ার করে নিতে পারবি এরকম, পরে গিয়ে এরকম সেই ফাংশনটাকে ও তুই হচ্ছে ইয়ে করতে পারবি, মানে কোডে ইমপ্লিমেন্ট করতে পারবি। দেখ আগে ডিক্লেয়ার করলাম, পরে ইমপ্লিমেন্ট করলাম, দেখিয়ে দিচ্ছি। ধরে নে আমি একটা ফাংশন লিখলাম এখানে, void সে হ্যালো, মানে এই ফাংশনটাকে কল করলে সে সবসময় হ্যালো প্রিন্ট করবে, হ্যালো। ওকে, এইগুলো আমি হাঁটিয়ে দিলাম। তো এই ফাংশনকে যে কল করবে সে তাকে হ্যালো প্রিন্ট করবে। দিলাম এস এ ওয়াই এই সি এল এল, হ্যালো। হ্যালো, দেখলি এখানে দেখ কোনো প্যারামিটার পাঠাই, এটা হচ্ছে প্যারামিটারলেস ফাংশন। তো এই ফাংশনকে কল করলে সে শুধুমাত্র হ্যালো প্রিন্ট করবে। এবার এই ফাংশনকে তুই অনেকবার কল করতে পারবি, অনেকবার কল করতে পারবি। দেখ অনেকবার পর 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 কল করেছে, একটু ভালোভাবে লিখি। ঠিক আছে, দেখ কতবার হ্যালো প্রিন্ট হবে, ততবারই হ্যালো প্রিন্ট। ওকে, এই যে আমরা ফাংশন এখানেই ডিক্লেয়ার করেছি, এখানেই ইনিশিয়ালাইজ করেছি, এখানে ফাংশন লিখেছি, মানে তৈরি করেছি, এখানে আবার ফাংশনের মধ্যে কোডও লিখে দিয়েছি। এইটা না করে আমরা অন্যভাবে করতে পারি। কেমন ভাবে? যেটা এখানে দেখাচ্ছি, ফাংশন আগে ডিক্লেয়ার করেছি, পরে ফাংশন ডেফিনেশন লিখেছি। ধরে নি এখানে আগে ফাংশন ডিক্লেয়ার করলাম, void এস এ ওয়াই এই সি এল এল ও, হ্যালো, ছেড়ে দিলাম। আমি এইটুকু লিখে ছেড়ে দিলাম, তার মানে কি এইটা ফাংশন ডিক্লেয়ার হয়ে গেল। ডিক্লেয়ার হয়ে গেল মানে যেমন আমরা নরমাল লিখলাম ইন্ট এ, এর ভিতরে কোনো ভ্যালু দিলাম না, এর ভিতরে কোনো ভ্যালু দিচ্ছি না, শুধু ইন্ট এ লিখে সেমিকোলন দিয়ে দিলাম, এটাকে বলে ভেরিয়েবল ডিক্লেয়ার। ঠিক তেমনই এটাকে বলে ফাংশন ডিক্লেয়ার। এরপরে আমি যখন বলছি যে এ ইকুয়াল টু 5, এটার মানে কি, এটা হচ্ছে ফাংশন ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজেশন করা, তাই তো? ভেরিয়েবলের মধ্যে 5 ইনিশিয়ালাইজ করে দিলাম। ঠিক তেমনই এই মেন ফাংশন এইখানে শেষ হচ্ছে, এর নিচে আমি লিখলাম এই যে সে হ্যালোটা ইনিশিয়ালাইজেশন, সে হ্যালো লিখলাম। ঠিক তেমন ভাবে সে হ্যালো লিখে সি আউট হ্যালো, এটাকে বলে ফাংশন ডেফিনেশন। ওকে, ভেরিয়েবলের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন, এটাকে বলে ফাংশন ডেফিনেশন, মানে ফাংশনের মধ্যে কি করতে হবে সেটা সেই ডেফিনেশনটা লিখে দিতে। এবার নর্মাল আমি যদি রান করি চলবে? অবশ্যই চলবে, চলেছে তো? তো এরকম ভাবেও ফাংশন লেখা যায়। ঠিক আগের মতো আমি যদি সাম লেখার কোড আনি, ইন্ট সাম, ইন্ট এ, ইন্ট বি, রিটার্ন এ প্লাস বি, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম বুঝতে সুবিধা হবে।
এরকম করলাম, করে আমি এ দিলাম আর ইন্ট x ইকুয়াল টু 10 দিলাম, দিয়ে আমি কল করছি cout sum ইকুয়াল টু sum a আর x। এটা লিখলাম, এটা রান করলাম, চলে গেল 10 আর 5 যোগ করলে 15 হয়, হয়ে গেল তো, এটা কাজ করেছে। কাজ করেছে ঠিক ঠিক তেমনই আমি এটাকে সেই রকম ভাবে লিখতে পারি। কেমন ভাবে? আগে এখানে আমি ইনিশিয়ালাইজেশন করলাম সাম, এখানে আমি ডেফিনেশনটা লিখলাম। বল এটা কাজ করবে কি করবে না? রান করলাম, এরর এসছে। কেন বলতো যখন আমি ফাংশন ডিক্লেয়ার করলাম আর যখন ডেফিনেশন করলাম সেখানে প্যারামিটার পাস করেছি দুটো, আর যখন ডিক্লেয়ার করেছি তখন প্যারামিটার নেই, তো এখানে আমাকে প্যারামিটার দিতে হবে এ বি। এবার রান করলাম, কাজ করে। বুঝতে পারলি? প্রবলেম নেই তো আর? না। এবার দেখ, আজকে পড়ালাম ফাংশন, ঠিক আছে, যেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। এখন বাজে কটা? 11:30। অঙ্কন তোদেরকে ইনবিল ফাংশন নিয়ে কিছু পড়াবে, ইনবিল ফাংশনটা নিয়ে বলবে আর কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দেবে। পড়াবি? বলে দে 5 মিনিটের কয়েকটা ইনবিল ফাংশন হয় দেখিয়ে দে। আগে ইনবিল ফাংশনটা বল, কিভাবে আর কোথায় থাকে, কিভাবে কাজ করে। ওই হচ্ছে ওইখানে নিয়ে যা, কম্পাইলারে নিয়ে যা। এখানে আমরা যে হেডার ফাইল বলেছিলাম না, হ্যাশ ইনক্লুড আইস্ট্রিম, এটাকে তো হেডার ফাইল বলে, তাই তো? তো ওই হেডার ফাইলের মধ্যে কিছু কিছু এমন ফাইল রয়েছে যেটাতে আমরা ওই ইনবিল্ট ফাংশনগুলো অ্যাক্সেস করতে পারি, যেখানে ইনবিল্ট ফাংশনগুলো লেখা আছে। এবার কিছু কিছু ফাংশন রয়েছে, কিছু কিছু ইনবিল্ট ফাংশন রয়েছে যেগুলো কাজ করানোর জন্য আমাদেরকে ঠিক ওই হেডার ফাইলটাকে কল করতে হবে, সেটা পরে বলে দেবো। আগে কয়েকটা ইনবিল্ট ফাংশনের কাজ দেখে নে কিভাবে করে।
দেখ এই ফাংশনটা দুটো প্যারামিটার যাচ্ছে, দেখলি প্যারামিটার পাস করছে। আর এই ফাংশন তুই যদি তিনটে প্যারামিটার পাস করিস কি অ্যাকসেপ্ট করবে সেটা কি দেখ তো। জেড ডিক্লেয়ার কর, জেড ডিক্লেয়ার কর। তার মানে বোঝা যাচ্ছে মিন আর ম্যাক্স ফাংশন শুধুমাত্র দুটো প্যারামিটার ইউজ। ওই হেডার ফাইলে যে ফাইল তৈরি করা হয়েছে সেই ফাইলের ফাংশন দুটো প্যারামিটার দিয়ে করেছে। স্কয়ার রুট দেখা নাম্বারগুলো ছোট না। আলাদা লেখা দুই তিন আর দুই তিন। কেন অ্যান্সার কি আসবে 8? অ্যান্সার কি আছে আমাকে বল। 2 টু দি পাওয়ার 3 তো 8ই হবে তো। স্কয়ার রুটে কি হবে? আচ্ছা এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এবার এই দেখ স্কয়ার রুট আর পাওটা কাজ করছে না কেন বলতো? কারণ আমাদের এই আইওস্ট্রিম হেডার ফাইলে পাও আর স্কয়ার রুটটা লেখা নেই, ঠিক আছে? ওই ফাইলে ডিক্লেয়ার করা নেই, এটা অন্য একটা ফাইলে ডিক্লেয়ার করা রয়েছে। তো সেটার জন্য আমাকে ওই ফাইলটা ইনক্লুড করতে হবে, মানে কল করতে হবে এখানে। যেটার জন্য আমাকে এরকম আমরা ফাংশন কল করতাম যেভাবে, ঠিক হেডার ফাইল এরকম ভাবে কল করে সি প্লাস প্লাসে হ্যাশ লিখে ওই ফাইলটার নাম সি ম্যাথ। এবার সি ম্যাথ হচ্ছে একটা হেডার ফাইল, সেখানে সমস্ত ম্যাথের যাবতীয় ফাংশন লেখা আছে। বুঝতে পারলি? ইনক্লুড cmath.h থাকে বা math.h থাকে। এবার তুই স্কয়ার রুট করে দেখ। এসকিউআরটি কি বলেছিল? এসকিউআরটি একটা প্যারামিটার পাস হবে মনে হচ্ছে। একটা প্যারামিটার পাস করে প্যারামিটার একটা হয় এসকিউআরটি স্কয়ার, মানে তুই ওই 9টাকে রুট করি। বোঝা গেল? এবার এই যেগুলো তোদেরকে দেখালাম ম্যাক্সিমাম, মিনিমাম, স্কয়ার রুট, পাওয়ার, এইগুলো তুই ফাংশন দিয়ে করবি, ঠিক আছে? তোরা হোমওয়ার্ক থাকবে ফাংশন দিয়ে করবি, কিন্তু ইনবিল্ট ফাংশন না, ইউজার ডিফাইন ফাংশন দিয়ে তোরা ক্রিয়েট করবি। না
না, ব্যাপারটা হচ্ছে এইগুলো যেগুলো প্রিডিফাইন রয়েছে, তো সেই প্রিডিফাইন ফাংশনের নাম তোরা ইউজ করবি না ফাংশন লেখার সময়। ফাংশন লেখার সময় নিজেদের নাম লিখবি। এক্সাম্পলে যে কিওয়ার্ডটি লিখেছিস, এখানে অন্য কিছু কিওয়ার্ড অ্যাড করে দিবি। লিখতে পারিস মাই এসকিউআরটি, মাই পাওয়ার, মাই মিনি, মাই ম্যাক্সিমাম নাম্বার, এরকম লিখতে পারিস। এটা একটা হোমওয়ার্ক ছিল, এটা হোমওয়ার্ক ছিল 4টে হোমওয়ার্ক। মিনিমাম, ম্যাক্সিমাম, পাওয়ার আর এসকিউআরটি তোরা নিজেরা করবি নিজেদের ফাংশন ইউজ করে, ইনবিল্ট ফাংশন না।